ধন্যবাদ তোমাদেরকে। আমরা আজকে আমাদের ক্লাস 20 ম্যাথের শেষ ক্লাস 6 এটা শুরু করব। তো আজকে কুইজ নেই কোনো, যেহেতু আমরা 3টা মডেল টেস্ট শেষ করছি, কুইজের প্রশ্নগুলো আর আনি নেই আজকের জন্য। আজকে শেষ ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হলো লাভ ক্ষতির সমস্যাগুলো আর জ্যামিতির মধ্যে চতুর্ভুজ, বহুভুজ আর বৃত্ত নিয়ে কিছু থিওরি আলোচনা থাকবে। আমরা ধারাবাহিকভাবে যেহেতু দেখব, প্রথমে লাভ ক্ষতির প্রবলেমগুলো একটু দেখব, তারপরে চতুর্ভুজগুলো এবং বহুভুজ এবং বৃত্ত। তো এখানে প্রথমে আমরা লাভ ক্ষতির গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো দেখব। এর অনেকগুলাই তোমাদের জানা আছে। তো এই স্লাইডে, এই দুইটা স্লাইডে ফর্মুলাগুলো আসছে এক নজরে। তো এখান থেকে আমরা কয়েকটা ইলাস্ট্রেশন দেখবো আর কি, সমস্যা দেখব, ওই অনুযায়ী সমাধান হলে ভালো। যেমন এখানে একটা বকরির 10,500 টাকায় বিক্রয় মূল্য 15% লাভ দেয়া আছে, অর্থাৎ এই 10,500-র মধ্যে এই 15% লাভটা অন্তর্ভুক্ত আছে ক্রয় মূল্যটা জানার জন্য। তো এটা খুব ইজি, যে এই লাভের হার এটা উল্লেখ করে এই শর্টকাট ফর্মুলা দিয়ে বের করা যাবে যে ক্রয় মূল্য ছিল 9,130, তার সাথে লাভ যুক্ত হয়েছে এই 15%, এরপরে এটার মূল্য, বিক্রয় মূল্য 10,500 হয়েছে। তো ক্রয় মূল্যটা আসছে 9,130 টাকা। আরেকটা হলো গড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়, আর তখন আরেকটা শর্ত দেওয়া আছে যে বিক্রয় মূল্য যদি 45 টাকা বেশি হয় তাহলে 5% লাভ হইতো, কিন্তু যে মূল্যে বিক্রয় করছে তাতে 10% ক্ষতি হয়। এখন এই অবস্থায় ক্রয় মূল্যটা কত হবে? তো এই ক্ষেত্রে আমরা এই যে বর্ধিত মূল্য দেওয়া আছে 45 টাকা, এই বর্ধিত মূল্যটা ফর্মুলার মধ্যে নিয়ে আসবো। আর দুইটা হার দেওয়া আছে, একটা হলো 10% ক্ষতি, আরেকটা আছে 5% লাভ। তাহলে এই দুইটা শতকরা হার যদি আমরা নিয়ে আসি 10 আর 5, আর বর্ধিত মূল্য 45 টাকা, তো ক্রয় মূল্যের পরিমাণ 300 টাকা আসছে। আরেকটা বই 10% ক্ষতিতে বিক্রয় করা হয়, তো এখানে দেয়া আছে হ্রাসকৃত মূল্য, যদি ক্রয় মূল্য 40 টাকা কম হইতো তাহলে বিক্রেতার 10% লাভ হইতো। এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা বের করার জন্য আমরা এই যে 40 টাকা কম ক্রয় মূল্য, এটার আমরা বলছি হ্রাসকৃত মূল্য। এটা সাথে দুইটা শতকরা হার আনলেই হবে, তাহলে 200 টাকা বইটির ক্রয় মূল্য। যদি 40 টাকা কম হইতো তাহলে 10% লাভ হইতো। তো এখানে আরেকটা প্রশ্ন দেয়া আছে, ক্রয় করে জামানের নিকট 10% ক্ষতিতে বিক্রয় করে। তো এই ক্ষেত্রে বইটা 20% কমে ক্রয় করতো এবং 44 টাকা বেশি দামে যদি বিক্রয় করতো তবে 40% লাভ হইতো। তো এখানে 3টা শর্ত দেয়া আছে। প্রথমে তো 10% ক্ষতি হয় বিক্রয় করলে, আর যদি 20% কম, আবার সাথে 44 টাকা বেশি দামে বিক্রয়, মানে দুইটা জিনিস, 20% কমে ক্রয় করবে আবার 44 টাকা বেশি দামে বিক্রয় করবে, তখন 40% লাভ হবে। এই ক্ষেত্রে ক্রয় মূল্যটা বের করার জন্য আমাদেরকে এই পরম মানের ধারণাটা নিতে হবে। তো এই ক্ষেত্রে বর্ধিত বিক্রয় মূল্য তো 44 টাকা, এই যে বর্ধিত বিক্রয় মূল্য 44 টাকা, কিন্তু প্রথম বিক্রয় মূল্যের হার আর দ্বিতীয় বিক্রয় মূল্যের হার এটা পরম মানের মধ্যে থাকবে। তো প্রথম বিক্রয় মূল্যের হারটা হলো, যেহেতু 10% ক্ষতি হয়েছে, 10% ক্ষতি, তাহলে এটা আমরা মাইনাস করলাম, অর্থাৎ বিক্রয় মূল্য ছিল 90%, 1 মাইনাস 0.10 মানে 90% এটা। আর দ্বিতীয় বিক্রয় মূল্য যেটা, সেই ক্ষেত্রে এই ক্রয় মূল্য থেকে যেহেতু 20% কম, তো এটা 0.20 দিয়ে কমাবো, আর 40% লাভ হবে, এটা আমরা একসাথে 1.40 লিখছি। যেমন 20% যদি লাভ বলতো তখন 1.20 লিখতাম, 20। তো একসাথে এটা, তাহলে এটা গেল প্রথম বিক্রয় মূল্যের হার 90%, 10% ক্ষতিতে, আর এটা হলো দ্বিতীয় বিক্রয় মূল্যের হার 40% লাভে। তো 40% লাভ এটা পরে হয়, এই যে 40% লাভ, তার আগে ক্রয় মূল্যের মধ্যে 20% কমে ক্রয় করে, এই জন্য -0.20। তো এই ক্ষেত্রে আমরা এটা পরম মানের মধ্যে রেখে ক্রয় মূল্যটা পাই 200 টাকা। তো
তাহলে এখানে ক্রয় মূল্য অর্থাৎ রাহাত বইটি এই 200 টাকায় ক্রয় করে। একটা দারুণ প্রশ্ন। আজাদ টাকায় মানে 1 টাকায় 4টা দরে কিছু সংখ্যক আম ক্রয় করে আর 5টি দরে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে? তো কিনে 4টায় 1 টাকায় 4টা কিনে আর 5টা দরে বিক্রয় করে। তাহলে সেই ক্ষেত্রে বলতো এখানে শতকরা ক্ষতি হবে সরাসরি বলা আছে। প্রশ্ন থেকে বলতো কেন ক্ষতি হবে? যে একটা বেশি ক্ষতি হবে জন্য। ধন্যবাদ। তো আমরা এখন এই ক্ষতির হারটা বের করার জন্য তো এখানে টাকায় ক্রয়ের পরিমাণ আর টাকায় বিক্রয়ের পরিমাণ এটা পরমাণুর মধ্যে রাখবো। তো টাকায় ক্রয়ের পরিমাণ 4টা আর বিক্রয়ের পরিমাণ হলো 5টা আর বিক্রয়ের পরিমাণ 5। তো এই ক্ষেত্রে 20% ক্ষতির পরিমাণ 20%। তো এখানে আমরা প্রথমত ক্ষতিটা বুঝলাম যে কম ক্রয় করে বেশি সংখ্যায় বিক্রয় করে সেজন্য ক্ষতি হবে। এটা এই জায়গা থেকেই বুঝতে হবে যে যেহেতু সংখ্যাটা বেশি বিক্রয়ের সময় দেয় এজন্য ক্ষতি হবে। তো সরাসরি এর জন্য ক্ষতির হার লিখছি। কিন্তু প্রশ্নের মান উত্তর বের করার সময় এই যে শুধু 20% এটা দিয়ে আসলে বোঝার সুযোগ নেই যে এটা কি লাভের হার নাকি ক্ষতির হার। ক্ষতিটা বুঝতে হবে এই সংখ্যা দিয়ে যে কি পরিমাণ ক্রয় করলো এবং বিক্রয় করার সময় কি পরিমাণ বিক্রয় করলো। তাহলে ক্ষতির পরিমাণ 20%। এখানে আরেকটা সমস্যা যে টাকায় 4টা দরে কিছু সংখ্যক আম ক্রয় করে 8টা দরে বিক্রয় করে। তো এখনো ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে ওই একই ফর্মুলার মধ্যে আমরা 50% এখানে ক্ষতির হার। তো এই জায়গাটা যদি আমরা এখানে দেখি উল্টো যে তো টাকায় 6টি দরে কিছু আম 6টি দরে কিছু আম ক্রয় করে 4টি দরে যদি বিক্রয় করে তো এখানে ক্ষতি হবে নাকি লাভ হবে? এটা আসলে লাভ হবে। এখানে ক্ষতি হওয়ার সুযোগ নেই, লাভ হবে। এই লাভের হারটা আমাদের বের করতে হবে। এজন্য এই পরম মানটা একটু খেয়াল রাখতে হবে মানের মধ্যে। কারণ এর আগের যে ফর্মুলাগুলো ছিল দেখো আগের ফর্মুলাগুলোর মধ্যে এই যে এখানে 4 থেকে আমরা 8 বিয়োগ করতেছি। তো সেই হিসেবে উপরে কিন্তু -4 আসার কথা। তো এই মাইনাসটা আর থাকবে না। এই যেহেতু আমরা অ্যাবসলিউট মান ব্যবহার করছি। তো পরের যে প্রবলেমটা যে 6টা কিনে 4টা বিক্রি করে তাহলে লাভ হবে, ক্ষতি না। এখানে প্রশ্নটা লাভ হবে। তাহলে এখন লাভের হারটা কত হবে? তাহলে এই ফর্মুলা দিয়ে যে করি 6 মাইনাস 4 তাহলে 50%। 50% ঠিক আছে? 50% কারণ এখানে উপরে 2 থাকে। 2 তো 2/4 গুণ 100 তো সেই ক্ষেত্রে 50% লাভ হবে। ঠিক আছে? তাহলে লাভের হার 50%। এবার 180 টাকায় বিক্রয় করা হয় 20 টাকা ক্ষতি হয়। তাহলে ক্ষতির শতকরা হার কত? তো এটা স্বাভাবিকভাবে যে ক্ষতির পরিমাণ 20 টাকা আর বিক্রয় মূল্য 180 আর ক্ষতির পরিমাণ 20 টাকা 10%। অর্থাৎ যেহেতু 180 টাকায় বিক্রয় করে ক্ষতি এটা তো এই ফর্মুলা ছাড়াও আসলে করা যায় যে 180-র সাথে 20 যোগ করলে টোটাল 200। তো 200-র মধ্যে যদি 20 টাকা ক্ষতি হয় তাহলে নিশ্চয়ই 10%। 210% হলো 20 টাকা। এটা দিয়ে বের করা যায় 10%। তো এখানে আরেকটা দেয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে এবং প্রস্থ 20% হ্রাস পেলে শতকরা কত পরিবর্তন হবে? তো এখানে এই হ্রাসের যে ফর্মুলা এটা দিয়েও বের করা যায় যে সমপরিমাণ যখন থাকে অর্থাৎ 20% বৃদ্ধি এবং 20% যখন ক্ষতি হয় হ্রাস পায়। তো এখানে বৃদ্ধিটাকে লাভ বলতেছি আর হ্রাসটাকে ক্ষতি বলতেছি। যদি সমপরিমাণ হয় তখন এই ফর্মুলা ব্যবহার করা যাবে যে বৃদ্ধির হারও যত পার্সেন্ট আর হ্রাসের হারও তত পার্সেন্ট। এই সমপরিমাণ পার্সেন্ট হলে তখন এই ফর্মুলা দিয়ে বের করে দেবে। তো সেই ক্ষেত্রে হ্রাসের হার 4%। এবার দ্রব্যের মূল্য আর হইল ব্যবহার দুইটা জিনিস। এই শতকরা হার বের করার নিয়ম যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে ব্যবহারটা হ্রাস করতে হবে। তখন এই জায়গায় হবে
100 প্লাস আর, আর যদি মূল্য হ্রাস পায় তখন ব্যবহার বৃদ্ধি করা যাবে। তখন এখানে এই হ্রাস থেকে অর্থাৎ মূল্য হ্রাস থেকে ব্যবহার বৃদ্ধির দিকে যখন যাব তখন এখান থেকে মাইনাস হবে। তো আমরা দেখি তেলের মূল্য যেহেতু 25% বৃদ্ধি পায়, তাহলে বলো তো ব্যবহার কি করতে হবে? এখানে ব্যবহারটা কমাতে হবে। তো এখানে তেলের মূল্য 25% বৃদ্ধি করার পর আবার 15% হ্রাস পায়, মানে একবার বৃদ্ধি পায় আবার হ্রাস পায়। এখন এখানে ব্যবহার নিয়ে মূল্যের মধ্যেই আছে প্রশ্নটা, এখনো ব্যবহারের মধ্যে আসে নাই যে তেলের মূল্য 25% বৃদ্ধি পেল আবার 15% হ্রাস পেল। এখন তেলের মূল্য শতকরা কত বা বৃদ্ধি হ্রাস পাবে, অর্থাৎ সার্বিকভাবে 25% বৃদ্ধি করার পর আবার যদি 15% হ্রাস পায়, তাহলে আলটিমেটলি আসলে কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেল, এটা যদি আমরা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে প্রথমে বৃদ্ধি পেল, এই যে প্লাস, বৃদ্ধি যেহেতু পাই সেজন্য প্লাস 25%, আর হ্রাস পেলে এই জন্য মাইনাস 25%। এবার এই ফর্মুলাটা এখানে ফর্মুলায় প্লাসটা ঠিক রেখে আবারও বৃদ্ধি 25% প্লাস 25 এবং এখানে গুণ চিহ্ন দিতে হবে, আর হলো মাইনাস 15%। এই ফর্মুলাতে যদি আমরা এটাকে সমাধান করি তাহলে দেখব যে সর্বশেষ 6.25%। তাহলে যেহেতু 6.25% আসছে, তাহলে এটা বৃদ্ধি পায়, অর্থাৎ প্লাস পজিটিভ ফিগার আসার কারণে আলটিমেটলি 6.25% বৃদ্ধি পায় তেলের মূল্যটা। তাহলে বৃদ্ধি পেল 25% এবং হ্রাস পেল 15%। এই দুইটার একসাথে প্রভাবটা হলো যে 6.25% বৃদ্ধি পেল। আচ্ছা, এই টাইপের আরেকটা দেখে, চিনির মূল্য 30% বৃদ্ধি পায়, এই ক্ষেত্রে চিনির ব্যবহার কি পরিমাণ হ্রাস করতে হবে? ওই যে আমরা তাহলে মূল্য বৃদ্ধি থেকে ব্যবহার হ্রাস, মূল্য বৃদ্ধি থেকে যদি ব্যবহার হ্রাসের মধ্যে যাই, এই যে মূল্য বৃদ্ধি, এখানে যদি ব্যবহার হ্রাস, তাহলে এখানে হবে 100 প্লাস আর, আর অর্থাৎ ওই যে রেটটা যত পার্সেন্ট রেট দেওয়া আছে, তাহলে রেট দেওয়া আছে কত পার্সেন্ট? 30%। এই প্লাসটা খেয়াল রাখতে হবে যে যখন মূল্য বৃদ্ধি থেকে আমি ব্যবহার হ্রাস বের করব তখন এখানে প্লাস হবে, তাহলে 23.08%। তাহলে ব্যবহার হ্রাস পাবে 23.08%। এটা হইলে তার ব্যয় অপরিবর্তিত থাকবে। তাহলে এই পয়েন্টটা মনে থাকবে যে আমি যখন মূল্য বৃদ্ধি থেকে ব্যবহার হ্রাস এ যাব, এই কাজটা কেন করব? এই ব্যয় অপরিবর্তিত রাখার জন্য। অর্থাৎ যেহেতু মূল্য বৃদ্ধি পাইছে, তো আমি চাই না যে ব্যয় বাড়ুক, ব্যয়টা আগের জায়গায় থাকুক। সেই ক্ষেত্রে আমাকে ব্যবহারটা হ্রাস করতে হবে। এই বৃদ্ধি থেকে হ্রাসে গেলে তখন এখানে প্লাসটা ব্যবহার করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এরপরে আরেকটা প্রশ্ন, এবার মূল্য হ্রাস পেল, এবার মূল্য যদি হ্রাস পায় তাহলে সেই ক্ষেত্রে আমার ব্যবহার বৃদ্ধি করার সুযোগ আছে, তাহলে ব্যয়টা অপরিবর্তিত থাকবে। এখন এটা যদি আমি করি যে মূল্য হ্রাস থেকে ব্যবহার বৃদ্ধি, তখন কি হবে বলো তো? 100 প্লাস আর না 100 মাইনাস আর? মাইনাস আর হবে, এই পয়েন্টটা খেয়াল রাখবো। তাহলে 25%, তাহলে 20% যদি আলুর মূল্য হ্রাস পায়, তাহলে ব্যবহার যদি আমি 25% বৃদ্ধি করি, তাহলেও সেই ক্ষেত্রে আমার ব্যয়টা অপরিবর্তিত থাকবে। ব্যয় 25% বৃদ্ধি করলে ব্যবহার। এবার আমরা চতুর্ভুজ অংশে আসি। তো এখানে চতুর্ভুজের মধ্যে যে সহজ একটা সংজ্ঞা দেয়া আছে, 4টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলতেছি। তো এই ক্ষেত্রে চতুর্ভুজের বিপরীত কৌণিক শীর্ষের সংযোজক সরলরেখাকে কর্ণ বলে। অর্থাৎ এই যে যদি এটা যদি চতুর্ভুজ হয়, এটাকে আমরা এই যে এটাকে কর্ণ বলতেছি। এটা খুবই সিম্পল, দুইটা পয়েন্ট দেওয়া আছে এখানে। চতুর্ভুজের ধরনের মধ্যে একটা হলো আয়তক্ষেত্র, নামগুলো আমরা জানি, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস এবং ট্রাপিজিয়াম। তো এই 5টা সম্পর্কে এখানে এক নজরে দেয়া আছে। এই 4টা বাহু যখন অসমান থাকে তখন এটাকে আমরা অনিয়মিত চতুর্ভুজ বলতেছি। আচ্ছা, প্রথমে আমরা এটা ডেফিনেশন দেখলাম যে 4টা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলতেছি। আর 4টা বাহু যদি সমান হয় তখন আমরা বর্গক্ষেত্র বলতেছি। আর বিপরীত বাহুগুলো যদি সমান ও সমান্তরাল হয়, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান এবং সমান্তরাল, অর্থাৎ বরাবর এইভাবে আছে, আবার
এই বাহুটা সমান এবং তারা সমান্তরাল আছে, তখন এটাকে আয়ত বলবো। আর সাধারণ চতুর্ভুজে 4টি বাহু এবং 4টা কোণ, অর্থাৎ 1টা 2টা 3টা এই 4টা বাহু এবং 4টা কোণ, এটাকে সাধারণ চতুর্ভুজ বলতেছে। এবার সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো সমান নয়। যেমন এইটা বাহুটা এই বাহুটা সমান এবং সমান্তরাল, কিন্তু এই ক্ষেত্রে কোণগুলো আর সমান হচ্ছে না, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ সমান নয়। বিপরীত কোণগুলো সমান, বিপরীত দিক থেকে সমান। বিপরীত দিক থেকে সমান মানে অর্থাৎ এই যে এই কোণ এবং এই যে এই কোণটা, এটা সমান। আবার এই কোণ আর এই কোণ এটা সমান, কিন্তু সমকোণ নয়। অর্থাৎ এটাকে আমি 90 ডিগ্রি বলতে পারতেছি না, এই যে 90 ডিগ্রি হচ্ছে না, তখন এটাকে সামান্তরিক বলতেছি। রম্বসের সবগুলো বাহুই সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের মতোই, কিন্তু কোণগুলো সমকোণ নয়। যেমন বর্গক্ষেত্রের এখানে সবগুলো কোণই সমকোণ, এই যে 90 ডিগ্রি, কিন্তু রম্বসের ক্ষেত্রে আর কোণগুলো সমকোণ নয়। এটা হলো বর্গক্ষেত্র রম্বসের মধ্যে পার্থক্য। ট্রাপিজিয়ামের 2টি বাহু সমান্তরাল কিন্তু অসমান। তো 2টি বাহু সমান্তরাল, যেমন এই বাহুটা আর হলো এই বাহুটা, এই 2টা বাহু সমান্তরাল। সমান্তরাল কেন? এই যে বরাবর এইভাবে আছে, কিন্তু সমান নয়। এই যে উপরের বাহুটা এটা ছোট আর এই নিচের বাহুটা এটা বড়। কিন্তু আয়তের ক্ষেত্রে 2টা শর্তই পূরণ করে, সমানও হয় আবার সমান্তরাল হয়। বিপরীত বাহুগুলো, এই যে বাহুটা 2টা সমান এবং সমান্তরাল। তাহলে আয়তের সাথে আমরা ট্রাপিজিয়ামটাকে মনে রাখতে পারি, বর্গক্ষেত্রের সাথে রম্বসটাকে মনে রাখতে পারি। এবার আয়তক্ষেত্রের মধ্যে এখানে দেয়া আছে, তো এই আয়তক্ষেত্রের মধ্যে এবি আর সিডি বাহু পরস্পর সমান। এই যে এবি বাহু এবং সিডি বাহু এটা সমান, আর এদিক থেকে বিসি আর এডি এটা পরস্পর সমান, এবং এই কোণটা 90 ডিগ্রি কোণ। তাহলে বিপরীত বাহু পরস্পর সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, এই যে প্রত্যেকটি কোণ সমকোণ, এটাকে আয়তক্ষেত্র বলতেছি। তাহলে 4টি বাহুর মধ্যে এক জোড়া বাহু বড় এবং এক জোড়া বাহু ছোট থাকে। ছোট এবং একটি বড় বাহুর অন্তর্বর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা জানি, দৈর্ঘ্য প্রস্থ যদি পরিসীমা বলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, কর্ণের দৈর্ঘ্য বললে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো এখানে আয়তক্ষেত্র সংক্রান্ত একটা সমস্যা দেখি, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে এবং প্রস্থ যদি 10% হ্রাস পায়, তাহলে শতকরা কত পরিবর্তন হবে ক্ষেত্রফলের ক্ষেত্রে? আমরা এটার একটা সমস্যা দেখছিলাম, যে দুইটা সমান হারে বৃদ্ধি বা হ্রাস ছিল, কিন্তু এটা কিন্তু সমান হারে না। দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় আর প্রস্থ 10% হ্রাস পায়। এখন এই ক্ষেত্রে ক্ষেত্রফলটার কি পরিবর্তন হবে? আমরা ক্ষেত্রফল তো জানি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পারবা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মনে আছে ফর্মুলাটা? দৈর্ঘ্য গুণ প্রস্থ, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা ওই ফর্মুলাটা, ওই যে 2টা রেট যখন দেয়া থাকবে, তখন এই যে ফর্মুলাটা ব্যবহার করি, এইটা আমরা করতে পারি, যে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, এজন্য এটা প্লাস ফিগারে লিখছি। আবার প্রস্থটা 10% হ্রাস, এই যে -10। আবার এখানে +20 আর হলো -10। তো এই ফর্মুলা ব্যবহার করলে আলটিমেটলি 8% আসে। যেহেতু পজিটিভ ফিগার আসে, তার মানে এটা ক্ষেত্রফল এর ক্ষেত্রে 8% বৃদ্ধি পাবে। ঠিক আছে? এটার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছো? এই যে 2টা হার দেয়া আছে যেহেতু, তখন আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো। তাহলে এখানে ক্ষেত্রফল বলো তো শতকরা 8% কি হবে? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বৃদ্ধি পাবে, ফাইন। তাহলে 8% বৃদ্ধি পেল। এবার সামান্তরিকের ক্ষেত্রে আসি। চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এই যে বি বাহু, এই বি বাহু, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, যে সমান্তরাল আছে, কিন্তু কোণগুলো সমকোণ নয়। তো এটাকে আমরা সামান্তরিক বলতেছি। যেমন কোণগুলো সমকোণ নয়, অর্থাৎ এই কোণটা এটা সমকোণ নয়, সি কোণ, কোনো কোণই এটা সমকোণ বা 90 ডিগ্রি নয়। আচ্ছা, তাহলে বিপরীত কোণগুলো সমান এবং সামান্তরিকের সন্নিহিত কোণ দুইটি পরস্পর সম্পূরক। সন্নিহিত কোণ দুইটা পরস্পর সম্পূরক, অর্থাৎ সামান্তরিকের যে কোনো সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, অর্থাৎ একটা আরেকটা সম্পূরক, এটার দুইটা মিলে
180 ডিগ্রি হবে। এখানে সন্নিহিত কোণ যেটা, যে কর্ণ দুইটা আবার অসমান থাকবে। এই যে এই একটা কর্ণ এবং এই আরেকটা কর্ণ, দুইটা কর্ণ অসমান হবে এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ যখন এই কর্ণটা যাবে এটাকে অর্ধেক করবে, অর্থাৎ এমনভাবে এটাকে স্পর্শ করবে বা ছেদ করবে, তখন এখানে অর্ধেক থাকবে, এই পাশে অর্ধেক থাকবে, সমান। সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিকটিকে যে দুইটি ত্রিভুজে বিভক্ত করে তারা পরস্পর সর্বসম ত্রিভুজ। অর্থাৎ এই বিভক্ত করার ফলে এই যে আমি যদি এই কর্ণটা দিয়ে, তাহলে এই একটা ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সব দিক থেকে এই যে দুইটা ত্রিভুজ হইল এই কর্ণটার দ্বারা। কর্ণ কোনটা? এই যে বি আর হইল ডি, এই কর্ণের দ্বারা যখন এটাকে বিভক্ত করে তখন এই দুইটা ত্রিভুজ, যে এ বি ডি ত্রিভুজ এবং বি সি ডি ত্রিভুজ, দুইটা সর্বসম ত্রিভুজ হবে। এখানে শেষ পয়েন্টটা, এই ধরনের পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে যে সামান্তরিকের চারটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি তার কর্ণ দুইটির ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দুইটির সমষ্টির সমান। তো এখানে আমরা একটা সামান্তরিকের প্রবলেম দেখি। কোন সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণ, এর একটা 150 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি হবে? তাহলে মনে আছে কিনা সামান্তরিকের দুইটা সন্নিহিত কোণের যোগফল কত হবে, কত ডিগ্রি হবে? এই যে আগের স্লাইডটাতে দেয়া আছে, সামান্তরিকের যে কোনো সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হবে। যে কোনো সন্নিহিত কোণ দ্বয়ের, অর্থাৎ আমি যদি এটাকে এই বাহুটাকে যদি এইবারে, অর্থাৎ এখানে টোটাল মিলে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি এখানে। তাহলে এখানে একটা যদি কোণ যদি দেওয়া থাকে 115 ডিগ্রি, তাহলে অপর কোণটা কত ডিগ্রি হবে? 65 ডিগ্রি। অর্থাৎ যেহেতু দুইটা মিলে যেহেতু 180 ডিগ্রি হবে, তাহলে একটা কোণ যদি 115 ডিগ্রি, অপরটি 65 ডিগ্রি হবে। তো সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, ভূমি বি এবং হাইট উচ্চতা, আর পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার দেয়া আছে। এখন পরিসীমা কত হবে? তাহলে আমরা পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার, পরিসীমা 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার পরিসীমা। এবার বর্গক্ষেত্রে যদি দেখি যে চারটা বাহু এবং চারটা কোণ পরস্পর সমান কোণ, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু সমকোণ এবং সমান। তো এটাকে আমরা বর্গক্ষেত্র বলছি। বর্গ একটি সুষম সমকোণী চতুর্ভুজ এবং প্রত্যেকটি কোণের পরিমাপ সমকোণ বা 90 ডিগ্রি। তো বর্গক্ষেত্রের সাধারণ বাহু এ যখন হবে তখন ক্ষেত্রফল বলবে a স্কয়ার আর পরিসীমা হবে 4a, কর্ণ √2a, কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ। তো এই ক্ষেত্রে একটা সমস্যা দেয়া আছে, বর্গাকার একটা মাঠ যার ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে এবং রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর দেয়া আছে, রাস্তার ক্ষেত্রফল। তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল, অর্থাৎ আমি যদি এটা একটা বর্গাকার, এটা কি বর্গাকার ধরলাম, মাঠের ভিতরে চারদিকে এই চতুর্দিকে 4 মিটার একটা রাস্তা দেয়া আছে। তো এখানে রাস্তার যে ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এই রাস্তার যে ক্ষেত্রফল, এটা বলা আছে 1 হেক্টর। এখন রাস্তা বাদ দিলে এই যে সর্বশেষ ভিতরে যে ক্ষেত্রফলটা থাকে মাঠের, এইটার ক্ষেত্রফলটা কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা বর্গাকার মাঠের দৈর্ঘ্য আমরা x মিটার ধরলাম, তাহলে ক্ষেত্রফলটা x স্কয়ার হবে। যেহেতু বর্গাকার, অর্থাৎ a হইলে এখানে ক্ষেত্রফল a স্কয়ার হইতো, তাহলে x ধরলাম, আমরা x স্কয়ার পাইলাম। এবার মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া রাস্তা যদি বাদ দিই, তাহলে বাদ দিলে দৈর্ঘ্য ছিল x মিটার। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমরা দুইটা বাহুকে নিব বর্গাকার এই কারণে, তাহলে 4 মিটার আর দুইটার সমপরিমাণ নিলে -8, তাহলে x -8 থাকে কিসের? এটা হলো রাস্তা বাদে বর্গাকার মাঠের দৈর্ঘ্য। যেহেতু আমাদেরকে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে, এজন্য প্রথমে আমরা দৈর্ঘ্যটা ঠিক করে নিলাম যে এটা x -8, তাহলে ক্ষেত্রফল হবে x -8 তার হোল স্কয়ার।
এখন রাস্তার ক্ষেত্রফল, যদি রাস্তার ক্ষেত্রফল বলি, যেহেতু এখানে রাস্তার ক্ষেত্রফল বলা আছে, তাহলে টোটাল মাঠের ক্ষেত্রফল হলো এক্স স্কোয়ার, আর রাস্তা বাদে হইলো এক্স মাইনাস 8 তার স্কোয়ার। তাহলে বাদ দিলে শুধু রাস্তার ক্ষেত্রফলটা থাকে। তো আমরা এটা যদি 1 হেক্টর ধরি, 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার, তাহলে প্রশ্ন মতে যে এই টোটালটা হলো এক্স স্কোয়ার, এটা হলো মাঠের ক্ষেত্রফল, আর এক্স মাইনাস 8 তার স্কোয়ার এটা হলো রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল। তাহলে এখন রাস্তার ক্ষেত্রফল থাকলো এই 10,000 বর্গমিটার। তো এখান থেকে আমরা যদি এক্স এর মান বের করি 629, তাহলে রাস্তা বাদে বর্গাকার মাঠের ক্ষেত্রফল এক্স এটার মান বসালে 3,85,641 বর্গমিটার, অর্থাৎ 38.56 হেক্টর। অর্থাৎ এটাকে যদি আমরা আবার 10,000 দিয়ে ভাগ করি, তাহলে 38.56 হেক্টর আসবে। রম্বসের ক্ষেত্রে আমরা এটা বর্গের ক্ষেত্রে কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য সমান থাকলেও কোণগুলো তখন আর সমকোণ হয় না, এটাকে আমরা রম্বস বলতেছি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে, অর্থাৎ যখন দ্বিখণ্ডিত করে এখানে এই সমকোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো, অর্থাৎ এই কোণটার সমান এবং এই কোণটা এই কোণের সমান, বিপরীত কোণগুলো সমান। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর পরিসীমা 4a। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি বলি, চতুর্ভুজের দুইটা বাহু পরস্পর সমান্তরাল, অর্থাৎ এডি আর বিসি বাহু সমান্তরাল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এটাকে যদি আমরা ভাগ করি বাহু, কোণ আর বৈশিষ্ট্যের ভিত্তিতে, বিষমবাহু ত্রিভুজে যেখানে 4টা বাহু পরস্পর অসমান, এই যে একটা বিষমবাহু দেয়া আছে যে 4টা বাহুই পরস্পর অসমান, এই কোনো বাহুর সাথে কোনো বাহুর অর্থাৎ দৈর্ঘ্যের মিল নেই, কিন্তু এটা ট্রাপিজিয়াম হলো কিভাবে, এই বাহুটা আর এই যে এই বাহুটা সমান্তরাল। আরেকটা হলো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু দুইটি বাহু পরস্পর সমান, দুইটা বাহু পরস্পর সমান, অর্থাৎ এই বাহুটা পরস্পর সমান। তো এটাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলতে। সমকোণী ট্রাপিজিয়াম যখন হবে, সেক্ষেত্রে যে এ কোণ এবং এই বি কোণটা সমকোণ, তখন একটি কোণ, যে কোনো একটা কোণ, এখানে দুইটা কোণ সমকোণ আছে, যে কোনো একটা কোণও যদি সমকোণ হয়, তাহলে এটাকে সমকোণী ট্রাপিজিয়াম বলবো আমরা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল আর সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। এবার আমরা বৃত্ততে আসবো। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, যার প্রতিটি বিন্দু ভেতরের একটি বিন্দু থেকে সমান দূরে, তাকে আমরা বৃত্ত বলছি। চাপ, যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে চাপ বলতেছে, অর্থাৎ এই অংশটা একটা চাপ হইতে পারে, এটা একটা চাপ হইতে পারে। যে বৃত্তচাপের শেষ প্রান্তে দুটি সংযোজক রেখাংশকে জ্যা বলে, অর্থাৎ যেটা কেন্দ্রের বাইরে দিয়ে যাবে, অর্থাৎ কেন্দ্রর মধ্যে দিয়ে নয়, এই দিক থেকে গেলে জ্যা হইতে পারে, এটাও জ্যা হতে পারে। ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী, যখন কেন্দ্রকে অতিক্রম করে যাবে, এই যে রেখাটা কেন্দ্রকে যখন অতিক্রম করে যাবে, তখন এটাকে আমরা ব্যাস বলবো, আর এটার অর্ধেককে তখন আমরা এটা ব্যাসার্ধ বলবো। এখানে এক নজরে মোটামুটি সবগুলোর বৃত্তের চাপ, কেন্দ্র, বৃত্তের জ্যা, ব্যাসার্ধ এটা দেয়া আছে। তো এই সম্পর্কিত উপপাদ্যগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন একটা উপপাদ্য আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? একটা বৃত্তের ব্যাস অর্ধবৃত্ত চাপে যে কোণ উৎপন্ন করে তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। এই যে এখানে এই যে একটা চাপ, তো সেখানে চাপে এই যে কোণটা, এই যে বি কোণটা, এ বি সি, এই যে বি কোণটা, এটাকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ বলতেছি। তো এখানে বলা আছে যে অর্ধবৃত্তস্থ যে কোণটা, এটা এক সমকোণ বা 90 ডিগ্রি হবে, অর্থাৎ এ বি সি, এই কোণটা এটা 90 ডিগ্রি। এই ধরনের উপপাদ্যগুলো মনে রাখতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এটা এক সমকোণ, এ বি সি, এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ এবং এক সমকোণ। আরেকটা উপপাদ্য দিয়েছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা আমরা এখানে দেখব। তো চাপটা যদি আমরা এটা ধরি যে এটা একটা চাপ, তো এটার উপরে কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, অর্থাৎ এই কোণটা এ ও বি,
আর বৃত্তস্থ কোণ হলো যে এসিবি, এই যে এই কোণটা। এখন আমরা যদি কোণ মিলাই তাহলে এটা হলো ও কোণ আর এটা হলো সি কোণ। তাহলে বলা আছে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, 45 ডিগ্রি, তাহলে এই ও কোণটা কত ডিগ্রি হবে বলো তো? 90 ডিগ্রি। এইভাবে এই উপপাদ্যগুলো আমি এখানে এক নজরে দেওয়া আছে, উপপাদ্যগুলো একটু দেখতে হবে। আরেকটা হলো বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। এই যে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত যে সামান্তরিক, এটা একটা আয়তক্ষেত্র হবে। তো এখানে উপপাদ্যগুলো এক নজরে দেওয়া আছে। তো বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস, অথবা ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। আর বৃত্তের পরিমাণ 4 সমকোণ, অর্থাৎ বৃত্তর এটা এখানে মোট 4 সমকোণ হবে, অর্থাৎ 360 ডিগ্রি হবে। আর বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হবে। সমীকরণ বললে পরিধি টোয়াইস পাই আর, আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তো এটা নিয়ে একটা প্রশ্ন আছে, বৃত্তস্থ চতুর্ভুজের একটা কোণ যদি 75 ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণটি কত হবে বলো তো? বিপরীত কোণটি কত ডিগ্রি হবে? চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এটা নিয়মটা কি বললাম? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। 105 ডিগ্রি, হ্যাঁ, 105 ডিগ্রি হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের লম্ব দূরত্ব কত সেন্টিমিটার? আমরা এটা একটা চিত্রের মাধ্যমে দেখি। দেখো, তাহলে বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, এই হলো ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, এই হলো ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। আর বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার, তাহলে জ্যাটা হলো এবি। এটা জ্যা হলো কেন বলো তো? এবি জ্যা হলো কেন ব্যাস না হয়ে? মানে কেন্দ্রকে অতিক্রম করেন, এই তো। আচ্ছা, তাহলে জ্যা এটা বলা আছে 24 সেন্টিমিটার, তাহলে 24 সেন্টিমিটার যদি হয় তাহলে আমি এই জ্যাটার উপর একটা লম্ব নিলাম ওডি, এই যে ওডি, এই ও আর হলো ডি, এই লম্বটা নিলাম। তাহলে লম্বটা নিয়ে এটা 2 ভাগে বিভক্ত হলো, এই পাশে 12 আর এই পাশে হলো 12 সেন্টিমিটার, এই দুইটা মিল হইলো এই 24 সেন্টিমিটার। এখন এখানে প্রশ্নটা হলো যে এর উপর লম্ব দূরত্ব কত সেন্টিমিটার, অর্থাৎ এই যে ওডি, এইটার মানটুকু কত? তাহলে এটা যদি আমরা বের করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পিথাগোরাসের যে উপপাদ্য আছে, অর্থাৎ ও এ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এডি স্কোয়ার আর হলো লম্ব স্কোয়ার ওডি স্কোয়ার, এখানে আমরা মানটা বসাই দিতে পারি। তাহলে ওডির মান আসে 5 সেন্টিমিটার, তাহলে লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার। এই প্রবলেমটা বুঝতে পারছো তোমরা? জি। আরেকটা দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হ্রাস পেলে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত শতকরা কত হ্রাস পাবে? তো সেই ক্ষেত্রে ব্যাসার্ধ যেহেতু বলা আছে 20 সেন্টিমিটার হ্রাস পাবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করার সময় বলো তো ব্যাসার্ধ কয়বার ব্যবহার হলো? আর এর মান রেডিয়াস 2 বার, আর স্কোয়ার দেওয়া আছে 2 বার, এজন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো 2 বার হ্রাস যেহেতু এখানেও -20, আবারও -20, এখানেও -20, এখানেও -20, এই ফর্মুলার প্লাসটা ঠিক রাখবো। তো আমরা এই ফর্মুলাটা দিয়ে -36% পাইলাম। তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে কত পার্সেন্ট? -36%। যেহেতু এখানে মাইনাস আসছে তো আমরা এটাকে হ্রাস বলছি। তাহলে আমরা -20 দুইবার লিখলাম কেন, এটা বুঝতে পারছো? যেহেতু এখানে ক্ষেত্রফলের মধ্যে রেডিয়াস বা ব্যাসার্ধ আর কয়বার আছে? 2 বার। আচ্ছা, এইটা একটু গুরুত্বপূর্ণ। দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো আমরা এখানে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল অবশ্যই এ স্কোয়ার হবে। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? √2a। এখন
পয়েন্টটা মনে রাখতে হবে যে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ, এই হলো বৃত্ত, এটার মধ্যে বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র এই হইল কর্ণ, এই যে বর্গক্ষেত্রের এই যে কর্ণটা। আচ্ছা, এই কর্ণটা বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। বলো তো এটা বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হইলো কেন? তাহলে কর্ণটাকে আমি কি বলতে পারি? আর ব্যাস বলতে পারি। ধন্যবাদ। এটাকে আমি ব্যাস বলতে পারি। ফাইন। এই যে তাহলে দেখো, এই যে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এই যে বলা আছে বৃত্তের ব্যাসার্ধ এই যে 5 সেন্টিমিটার, তাহলে এখানে যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এই যে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা টোটাল ব্যাসটা এই যে এসি, তাহলে এটা ব্যাস কত সেন্টিমিটার হবে বলো তো? এই যে এসি ব্যাসটা 10 সেন্টিমিটার হয়ে যাবে। হ্যাঁ, 10 সেন্টিমিটার। তাহলে এসি এইটাই কর্ণ এটার, তাহলে এই যে এটা টোটাল কর্ণটা, বর্গক্ষেত্রের কর্ণ বা বৃত্তের ব্যাস, এটা 10 সেন্টিমিটার হলো। তো এখন আমরা তাহলে আমরা পেলাম কি? পেলাম হলো যে বৃত্তের যে বর্গক্ষেত্রের যে কর্ণ আর হলো বৃত্তের ব্যাস সমান হয়ে গেল, অর্থাৎ এসি যেটাকে আমরা কর্ণ বলতেছি এটাই বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসটা হবে দ্বিগুণ 10 সেন্টিমিটার, ইকুয়াল হবে √a, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এখানে এবার আমরা যদি দুই পাশকে বর্গ করি √টাকে সরানোর জন্য, তাহলে বর্গ করলে ডান পাশে তো 10a² হবে আর √2a², এবার √a² কাটা গেলে থাকবে 2a² ইকুয়াল 100, তাহলে a² ইকুয়াল 50 বর্গ সেন্টিমিটার। তাহলে a²টা হলো আমাদের এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ 50 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 50 বর্গ সেন্টিমিটার। বহুভুজের ক্ষেত্রে আমরা এতক্ষণ 4টা যে বাহু ছিল এটাকে আমরা চতুর্ভুজের মধ্যে রাখছি, সেটা রম্বস বলি, বর্গক্ষেত্র বলি, ট্রাপিজিয়াম বলি, আয়তক্ষেত্র বলি, সামান্তরিক বলি। তো এখানে 4-এর অধিক বাহু যখন হবে সীমাবদ্ধ ক্ষেত্র, তখন এটাকে আমরা বহুভুজ বলছি। যেমন পঞ্চভুজ 5 বাহু নিয়ে, ষড়ভুজ 6টা বাহু নিয়ে। তো এখানে কিছু এই বহুভুজের একেবারে ত্রিভুজ থেকে শুরু করে, যদি আমরা এই 3টার মধ্যে ত্রিভুজের মধ্যে রাখছি, 4 যখন হচ্ছে যখন চতুর্ভুজের মধ্যে রাখছি, বহুভুজের ইয়েটা মূলত এই জায়গা থেকে, যে 5টা হলে পেন্টাগন, হেক্সাগন 6টা হলে, হেপ্টাগন 7টা হলে, 8টা হলে অক্টাগন, অষ্টভুজ, নোনাগন, আরেকটা হলো ডেকাগন, 10 বাহু যখন হবে, এটাকে আমরা বহুভুজের। তাহলে বহুভুজের ক্ষেত্রে বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, বহিস্থ কোণগুলোর সমষ্টি, বহিস্থ কোণগুলোর সমষ্টি। কিন্তু বহিস্থ একটা কোণের যদি পরিমাণ বের করতে যাই, তাহলে বহিস্থ একটা কোণ যদি বের করতে যাই 360 ডিগ্রিকে আমি বাহুর সংখ্যা বা n দ্বারা ভাগ করতে হবে। আরেকটা ফর্মুলা হলো অন্তস্থ কোণ যোগ বহিস্থ কোণ ইকুয়াল হবে 180 ডিগ্রি। 3টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। বহিস্থ কোণগুলো যদি যোগ করি সমষ্টি হবে 360 ডিগ্রি, কিন্তু বহিস্থ কোণের সাথে যদি অন্তস্থ কোণ যোগ করি তখন হবে 180 ডিগ্রি। যেমন এই যে রেখাটা, তো এই রেখার এখানে এটাকে যদি আমি অন্তস্থ কোণ ধরি, এই অংশটা আর এই অংশটা হলো বহিস্থ কোণ, এই দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। তো যেমন আমি এই একটা রেখা আঁকলাম, এখন এখানে যদি এটাকে যদি আমি অন্তস্থ কোণ ধরি তাহলে এটা বহিস্থ কোণ, তো দুইটা মিলে আমার হবে 180 ডিগ্রি হবে। এখানে ষড়ভুজের বাহুর সংখ্যা যদি 10টা হয়, এখন প্রশ্নটা প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ কত হবে? তাহলে আমাদের এখানে ফর্মুলাটা হবে প্রতিটি অন্তস্থ কোণের পরিমাণ বের করতে হবে। তাহলে অন্তস্থ কোণের যদি পরিমাণ বের করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা বহিস্থ একটা কোণের পরিমাণ আগে বের করে নেই। বহিস্থ একটা কোণের পরিমাণ আসে 36 ডিগ্রি। আর আমরা এই সমীকরণটা জানি
যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ যদি যোগ করি তাহলে যেহেতু 180 ডিগ্রি হবে, আর আমাদের এখানে লাগবে অন্তস্থ কোণের পরিমাণ, তার মানে 180 ডিগ্রি থেকে এই বহিস্থ কোণটা যদি বাদ দিই তাহলে আমরা অন্তস্থ কোণটা পাবো। তাহলে অন্তস্থ কোণের পরিমাণ 144 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এই যে ফর্মুলাটা 360 ডিগ্রি ভাগ n, এই ফর্মুলাটা ব্যবহার করবো হলো বহিস্থ একটা কোণের পরিমাণ নির্ণয় করার জন্য। আর যখন আমি বহিস্থ কোণ পাবো, তো তার সাথে 180 ডিগ্রির এটা ব্যবধানটা বের করলে আমরা অন্তস্থ কোণ পাবো। বহুভুজের ক্ষেত্রে যদি বহুভুজের বাহুর সংখ্যা যদি জানতে চাই, বাহুর সংখ্যা একটু আগে জানলাম যে একটি কোণের কত ডিগ্রি, এটা যদি বাহুর সংখ্যা যে কয়টা বাহু বহুভুজ, যেমন পঞ্চভুজ কিন্তু বলা নাই যে পঞ্চভুজ, তো বাহুর সংখ্যা 5টা হবে। ষড়ভুজ তো বলা নাই, তো এটা 6টা বাহু হবে। এই বাহুর সংখ্যাটা বের করার জন্য যদি আমি বহিস্থ কোণ দিয়ে বের করতে চাই তাহলে 360 ডিগ্রি ভাগ বহিস্থ কোণ, আর যদি অন্তস্থ কোণ দিয়ে বের করতে চাই 360 ডিগ্রি ভাগ 180 ডিগ্রি মাইনাস অন্তস্থ কোণ। তো এটার উপর একটা সমস্যা দেখি, সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ 20 ডিগ্রি, অর্থাৎ বহিস্থ কোণের পরিমাণ দেয়া আছে, কোণের পরিমাণ দেয়া আছে, বের করতে হবে বাহুর সংখ্যা। তাহলে যেহেতু বহিস্থ কোণের পরিমাণ দেয়া আছে, তাহলে বলো তো এখানে কোন ফর্মুলাটা হবে, এই প্রথমটা হবে নাকি দ্বিতীয়টা হবে? প্রথমটা হবে। তাহলে প্রথম ফর্মুলা অনুযায়ী যে 360 ডিগ্রি ভাগ বহিস্থ কোণ 20 ডিগ্রি, তাইলে বাহুর সংখ্যা হলো 18টি। তাহলে এই বহুভুজটার বাহুর সংখ্যা 18টি পাইলাম। এবার ত্রিভুজের সংখ্যা, অর্থাৎ এই বহুভুজের মধ্যে, সুষম বহুভুজের মধ্যে বাহুর সংখ্যা গেল, কোণের পরিমাণ আমরা জানলাম, 2টা পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট হলো ত্রিভুজের সংখ্যা যদি জানতে চাওয়া হয় তাহলে n-2, তাহলে n হলো বাহুর সংখ্যা, অর্থাৎ যদি পঞ্চভুজ হয়, পঞ্চভুজ যেমন পঞ্চভুজ বললে n এর মান এখানে 5 হবে। তো 5 হলে বলো তো একটা পঞ্চভুজের মধ্যে ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? 3টা হবে। যদি অষ্টভুজ হয় তাহলে ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? 8-2, ত্রিভুজের সংখ্যা তো 6টা হবে। আচ্ছা, ত্রিভুজের সংখ্যা বের করতে গেলে আমরা n-2 ব্যবহার করব। এবার সুষম বহুভুজের মোট আন্তঃকোণের পরিমাণ যদি বের করতে বলে, মোট আন্তঃকোণের পরিমাণ যদি বের করতে বলে, তো সেই ক্ষেত্রে ভুজের সংখ্যা বলা থাকবে যে কয়টা বাহু, তাহলে বাহুর সংখ্যা আমরা বসে এখানে মোট আন্তঃকোণের পরিমাণ বের করতে পারবো। এবার একটা আন্তঃকোণের পরিমাণ যদি বের করতে হয়, অর্থাৎ মোট বের করার সময় তো আমরা 180 ডিগ্রি ইন্টু n-2 দিলাম, আর যদি একটা বের করতে হয় তখন আবার n দ্বারা ভাগ করলে একটা আন্তঃকোণ আমরা পাবো। আর যদি সমকোণে বের করতে বলে যে মোট সমকোণের পরিমাণ কত, তাহলে 2n-4, এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে এবার একটা পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ, তাহলে প্রশ্নটা যেহেতু সমকোণ দিয়ে, বলতো কোন ফর্মুলাটা ব্যবহার হবে 4টার মধ্যে? চার নাম্বারটা, সমকোণের পরিমাণ বের করতে হবে। তাহলে এখানে পঞ্চভুজের এইটার ক্ষেত্রে তো এই ফর্মুলার মধ্যে n এর মান কত হবে? n এর মান 5 হবে, যেহেতু পঞ্চভুজ বলা আছে তো n এর মান এখানে আমরা 5 বসাবো। তাহলে 5 বসাইলে 6 সমকোণ, মোট সমকোণের পরিমাণ 6 সমকোণ।